যদি আক্রমণ করে তাহলে পরে তিনি আন্দোলনে নামবেন, ঢাকার রাজপথে তিনি আন্দোলনে নামবেন। তো এটাও একটা কারণ বলে আমি মনে করি। তবে আমি একটা আইনি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো যে নুরুকে কি অপরাধে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে যে তার একজন দলের কর্মী, তিনি নাকি এই নারীটির সঙ্গে অসৎ ব্যবহার করেছেন। কি অসৎ ব্যবহার করেছেন সেটা আপনি আমি আমাদের কারোরই জানা নেই, কিন্তু অসৎ ব্যবহারটি করেছেন কিন্তু আরেক ব্যক্তি তার দলের, এবং নুরু তার সহযোগী। কিভাবে সহযোগী? তিনি বলছেন নুরু নাকি বিচার করেন নাই। এই জন্য নুরু এই ধরনের একটি ধর্ষণ মামলার আসামি শুধু হননি, তাকে গ্রেফতার করা হয়েছিল। ছেড়ে দেওয়ার বিষয়ে আমি পরে আলোচনা করব। তো আমরা যদি এটাই দেশের আইন ধরে নিই, তাহলে কনক সরোয়ার সাহেব, আপনার মনে থাকার কথা যে জগন্নাথ না, এটা কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন নেতা গর্ব করে বলেছিল যে সে ধর্ষণে সেঞ্চুরি করেছে। নিশ্চয়ই এটা মনে আছে। মানে তো আমার কথা হলো, যদি আজকে নুরু অপরাধী হয়ে গ্রেফতার হয়, তাহলে ছাত্রলীগের যে নেতা, এবং সে বড় নেতা ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, সে যদি ধর্ষণে সেঞ্চুরি করে থাকে, তাহলে প্রধান আসামি তো শেখ হাসিনার হওয়ার কথা। তাহলে শেখ হাসিনা গ্রেপ্তার হন নাই কেন? কিংবা তাহলে এতক্ষণে শেখ হাসিনার গ্রেপ্তার হওয়া উচিত। কিংবা আপনি দেখতে পাবেন যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এই ধরনের অভিযোগ প্রায়ই আসে, বিশেষত পুলিশের মধ্যে তো প্রায়ই আসে, আপনাদের মনে আছে। তাহলে পুলিশের কোনো কর্মকর্তা যদি এই ধরনের রেপ কেসের আসামি হন, তাহলে আইজি বেনজির গ্রেফতার হয় না কেন? কিংবা আপনাদের সেই তনু হত্যার কথা নিশ্চয়ই মনে আছে, যেটা ক্যান্টনমেন্টে ঘটেছিল। এটা কুমিল্লা ক্যান্টনমেন্টের ঘটনা, অনেক বছর আগে। সেটার কোনো বিচার টিচার আর হয়নি। একটা তনু নামে একটা মেয়ে ছিল, সে বোধহয় গানের শিক্ষকতা করে সংসার চালাতো। সেই মেয়েটাকে ক্যান্টনমেন্টের মধ্যে তাকে শুধু রেপ করা হয়নি, সম্ভবত তাকে রেপ করে মেরে ফেলা হয়েছিল, যদি আমি ঠিক মনে করে থাকি। তো সেক্ষেত্রে সেনাবাহিনী প্রধানের কেন, তার বিরুদ্ধে কেন মামলা হয়নি? তো এই প্রশ্নগুলো তো আজকে উঠবে, এবং আমি আশা করি যে জনগণ এই প্রশ্নগুলো তুলবেন এবং আইনজীবীরা এই প্রশ্নগুলো তুলবেন, যে এক দেশে তো দুরকম আইন চলতে পারে না। তো আমার মনে হয় এগুলো বলা উচিত। আর দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হলো যে তাকে যে নিয়ে যে নাটক করা হলো কালকে রাতে, তাতেই তো বোঝা যায় যে বাংলাদেশে আর আইনের শাসন বলে কিছু নেই। তাকে কি করা হলো? প্রথমে আমরা শুনলাম, আমরা পত্রিকাতে নিউজ করতে পারছিলাম না, কোনো একবার এক এক নিউজ করছি, কি করব? মানে 1 ঘন্টা পর পর কাহিনী বদলে যাচ্ছে। 1 ঘন্টা আগে শুনলাম যে তাকে গ্রেফতার করা হয়েছে, ঘন্টা 2 পরে শুনলাম তিনি অ্যাজমার জন্য শ্বাসকষ্টে ভুগছেন, এবং পুলিশ বলল যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারপরে শুনলাম না, তাকে ছেড়ে দেওয়া হয়নি, তিনি হাসপাতালে গেছেন, কিন্তু ডিবির পুলিশরা তাকে পাহারা দিয়ে রেখেছে। তারপরে শুনলাম তাকে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হবে, এবং তারপরে সম্ভবত দেখলাম তার স্ত্রী ডিবি অফিসের সামনে বলছেন যে তাকে যেন গুম না করা হয়। বাংলাদেশের কত দুর্ভাগ্য, খেয়াল করুন কনক, যে এই দেশে একজন স্ত্রীকে বলতে হয় ডিবি অফিসের সামনে দাঁড়িয়ে যে দয়া করে গুম করবেন না। তাহলে গুমটা রাষ্ট্রীয়ভাবে কি অ্যাকসেপ্টেড হয়ে গেল বাংলাদেশে? আমরা মেনে নিলাম যে হ্যাঁ, পুলিশ এরকম যাকে ইচ্ছা তাকে গুম করে ফেলবে, এবং সেই গুমের নির্দেশ শেখ হাসিনার কাছ থেকে আসবে এবং পুলিশ গুম করবে। তো এরপরে তারপরে শুনলাম যে তাকে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আইনের প্রশ্নে আসুন আপনি, যদি কারো বিরুদ্ধে নারী শিশু নির্যাতনের মামলা থাকে, তার মুচলেখা দেওয়ার সুযোগটা কোথায়? কি মুচলেখা দেবে? সে বলবে যে ভবিষ্যতে আমি আর কোনো নারী শিশু নির্যাতন করবো না, এই মুচলেখায় ছেড়ে দেওয়ার কোনো সুযোগ কি পুলিশের আছে? আইন কি এরকম কোনো সুযোগ দেয়? তার মানে পুরো জিনিসটা হচ্ছে একটা নাটক, এবং এই নাটকের মাধ্যমে আমার মনে হচ্ছে শুধু নুরুকে না, বাংলাদেশে আরো যে 2-4 জন কথা বলার চেষ্টা করেন বাংলাদেশের ভেতরে থেকে, তাদেরকে সরকার মেসেজ দিচ্ছে যে তোমরা যদি আমাদের বিরুদ্ধে কথা বলো, তাহলে তোমাদের এই ধরনের পরিণতি মেনে নিতে হবে, তোমাদেরকে ডিবিতে নেওয়া হবে, টর্চার করা হবে, তোমাদের পরিবারকে কান্নাকাটি করতে হবে ডিবির সামনে দাঁড়িয়ে, যে যাতে তাদের পরিবারের লোককে গুম করা না হয়। এটা আমাদের দুর্ভাগ্য। কাজেই যতদিন না এই ফ্যাসিবাদের জগদ্দল পাথর থেকে আমরা মুক্ত হতে পারছি, ততক্ষণ পর্যন্ত বোধহয় মানুষের এই জুলুমের কোনো অবসান হবে না বাংলাদেশে। তবে আশা করি মাহমুদ ভাই, বাংলাদেশের মানুষ এতে ভীত সন্ত্রস্ত হবেন না, যার যার অবস্থান থেকে কথা বলবেন, প্রতিবাদ করবেন, এবং নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলতে চান, তারাও নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলতে চোখ দেবেন। কারণ এটি
দেশের জন্য এটি এটি একটি মুভমেন্ট, দেশের জন্য একটি আন্দোলন, গণতন্ত্রের জন্য মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলন, এবং এই আন্দোলনে আপনাদের সবাইকে পাশে থাকতে হবে যার যার অবস্থান থেকে। আমাদের আজকে আমার দেশের একটি প্রধান শিরোনাম আপনি করেছেন যে আওয়ামী লীগের সিদ্ধান্তেই রাষ্ট্রীয়ভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই প্রসঙ্গে আমরা যাওয়ার আগে একটু আলোকপাত করতে চাই। আপনারা জানেন যে আল্লামা শফি সাহেব ইন্তেকাল করেছেন, এবং জি, এবং ওনার ছেলে যিনি বাবার নামে একটি রাজত্ব কায়েম করেছিলেন হাটহাজারী মাদ্রাসায়, তিনি বহিষ্কৃত হয়েছেন। অর্থাৎ বলা হয় যে শফি হুজুরের ছেলের উপর আওয়ামী লীগ ভর করেছিল নানাভাবে, ভয়ভীতি দেখিয়ে হোক, লোভ দেখিয়ে হোক। একটি বিপ্লব ঘটে গেছে হাটহাজারী মাদ্রাসায়, কওমি মাদ্রাসা ছাত্রদের প্রথম আন্দোলন, বিশাল আন্দোলন নিজেদের অনিয়মের বিরুদ্ধে। আপনি যদি একটু আলোকপাত করতেন, অনেকেই জানতে চায়। এবং এই হেফাজতকে নিয়ে কিন্তু আপনি অনেকভাবে লাঞ্ছিত হয়েছেন, আপনি মামলা খেয়েছেন, জেলে গেছেন, তার পেছনে কিন্তু মূল কারণ ছিল হেফাজতের আন্দোলনকে সমর্থন করা, আন্দোলনকে। জি, দেখুন, হেফাজতের আন্দোলনটা কি ছিল আমাদেরকে আগে বুঝতে হবে। হেফাজতের আন্দোলনটা তৈরি হয়েছিল শাহবাগে একদল ইসলাম বিদ্বেষী ছেলে মেয়ে, এবং যাদেরকে শেখ হাসিনা সমর্থন করছিলেন এবং ভারত রাষ্ট্রীয়ভাবে সমর্থন করছিল। সেই ইসলাম বিদ্বেষী গোষ্ঠী আমাদের ধর্ম এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য, পোস্ট তাদের সোশ্যাল মিডিয়াতে দিচ্ছিল, এবং এর বিরুদ্ধে হেফাজতের আন্দোলন গড়ে ওঠে। তার মানে এটা এক ধরনের একটা সাংস্কৃতিক বিপ্লব ছিল। সেই সাংস্কৃতিক বিপ্লবটা কি ছিল? যে আমরা বাঙালি মুসলমান, বাংলাদেশের 90% মানুষ বাঙালি মুসলমান, কাজেই আমাদের আইডেন্টিটি রক্ষার লড়াই ছিল সেটি। এবং সেই লড়াইতে হেফাজতে ইসলাম তখন এগিয়ে এসেছিল, এবং আমি মরহুম আল্লামা শফিকে ধন্যবাদ জানাবো যে তিনি তখন সফলভাবে নেতৃত্ব দিতে পেরেছিলেন। বাংলাদেশে এক ধরনের একটা রেনেসা, ইসলামিক রেনেসার একটা পটভূমি তৈরি হয়েছিল সেই অবস্থায়। তারপরে আপনারা জানেন যে ওই মামলাকে কেন্দ্র করেই কিন্তু আমাকে গ্রেফতার করা হয়, এবং তারপরে আমি গ্রেফতার যখন ছিলাম সেই সময় শাপলা চত্বরে গণহত্যা চালানো হলো। এবং গণহত্যা চালানোর পরে এখানেই মরহুম শফি সাহেব ভুলটা করলেন যে তিনি যারা নিহত এবং যারা অত্যাচারিত তাদের পাশে না দাঁড়িয়ে যে কোনো কারণেই হোক তিনি চট্টগ্রামে ফিরে গেলেন ঢাকা থেকে, এবং তিনি শাপলা চত্বরে গেলেন না। এখান থেকেই ওনার ভুলটা শুরু হলো। এবং তার পরবর্তীতে এই বর্তমান ফ্যাসিবাদী সরকার, আপনি যেটা ইঙ্গিত করেছেন, টাকার বিনিময়ই হোক অথবা চাপ প্রয়োগ করেই হোক, তাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলো। এবং সেই নিয়ন্ত্রণে আমি ওনাকে দোষ দেই না এই কারণে, ওনার বয়সটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। উনি একজন, তখন বোধহয় ওনার প্রায় 95 বছর বয়স। 95 বছর যদি কমপক্ষে হয়ও, সেই পর্যন্ত সম্ভবত আল্লাহ আমাদের আয়ু রাখেন নাই। তো যদি রেখেও থাকেন, 95 বছর বয়সে কারো শারীরিকভাবে দুর্বল তো বটেই, আমাদের মাথাও নিশ্চয়ই কাজ করবে না তখন। তো কাজেই আমি মনে করি না যে শফি সাহেব গত কয়েক বছর ধরে আসলে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পেরেছেন। তাকে ঘিরে যে চক্রটি গড়ে উঠেছিল, যেই চক্রের মধ্যমণি ছিল তার দুর্নীতি পরায়ণ ছেলে আনাস মাদানী, সম্ভবত তার নাম, তাকে আমি চিনি না ব্যক্তিগতভাবে, আমি কখনো দেখিনি। আমি শফি হুজুরকে দেখেছি, কারণ আমি হাটহাজারী মাদ্রাসায় একবার গেছিলাম, তখনই শফি হুজুরের সাথে আমার একবারই দেখা হয়েছে। সেটা হেফাজতের আন্দোলনে বহু আগের কথা, তার থেকে আরো 1 বছর আগের কথা, তখন হেফাজতের প্রশ্নই আসে না। এমনি আমি হাটহাজারীতে অন্য কাজে গেছিলাম, তো উনি একজন সম্মানিত মানুষ, আলেম মানুষ, তো আমার শ্রদ্ধা জানাতে গেছিলাম আমি তাকে। তো যাই হোক, তো এখানে আনাস মাদানী এবং আরো 2-4 জন বোধহয় আছে, তারা মিলে একটা চক্র গড়ে তুলেছিল। তো আমি কি বলে হাটহাজারীর তরুণ আলেমদের আমি স্যালুট জানাই, তাদের ধন্যবাদ জানাই। তারা দেখিয়ে দিয়েছে যে তারুণ্যের শক্তির সামনে কোনো ফ্যাসিবাদী শক্তি টিকতে পারে না। আপনি দেখুন, তাদের কিন্তু ভয় পাওয়ার কথা ছিল, কারণ এই সরকার শাপলা চত্বরে যেভাবে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার অভিজ্ঞতা তো আমাদের সামনে আছে। সেই অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এই তরুণ ছেলেরা জেগে উঠেছে, তারা তোয়াক্কা করেনি। আমি খবর পেয়েছি, আমার সংবাদদাতারা খবর দিয়েছে যে যখন তাদের আন্দোলন চলছিল, আপনি জানেন যে 2 দিন ধরে তাদের আন্দোলন চলে, এবং দ্বিতীয় দিন আল্লামা শফি সাহেব রাজি হন ওনার ছেলেকে বহিষ্কার করতে, এবং তারপরে এক সময় উনিও চলে যান, এবং তারপরে 1 দিনের পরে তিনি ইন্তেকাল করেন। তো
তো যখন আন্দোলন চলছিল সেই মুহূর্তে বাইরে কিন্তু হাজার হাজার পুলিশ র্যাব ছিল, বাইরে কামান গাড়ি টাড়ি সহ অস্ত্র সহ সেই সমস্ত পুলিশ দাঁড়িয়েছিল এবং তারা যে কোনো সময় আক্রমণ করতে পারত, এই আশঙ্কা কিন্তু ছিল ছেলেদের মধ্যে। কিন্তু আপনি ছেলেদের সাহস দেখুন, তারা এই আশঙ্কাকে উড়িয়ে দিয়ে তারা নিজের আদর্শে অটল থেকেছে। এটাই তারুণ্যের বিজয়। এই তারুণ্যের বিজয় দেখে আমি এই 67 বছর বয়সেও অনুপ্রাণিত হই এবং আমি মনে করি যে বর্তমান ফ্যাসিবাদী শক্তিকে যদি কেউ উৎখাত করতে পারে এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে পারে তাহলে তরুণদের লাগবে। আমাদের নুরুও কিন্তু সেই তরুণ। কাজে এই ধরনের নেতৃত্ব আমি আশা করি, আমি স্বপ্ন দেখি যে এক সময় এই হাটহাজারীর যে তরুণ নেতৃত্ব তারা কি করছেন, তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, তারা ধর্মীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আর নুরু কার প্রতিনিধি? নুরু হচ্ছে সেকুলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, কারণ সে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর ভিপি, বিশাল ব্যাপার। সে কাদেরকে প্রতিনিধিত্ব করে? মেইনলি ঢাকা ইউনিভার্সিটিতে কারা পড়ে? সাধারণত মধ্যবিত্ত শ্রেণীটা পড়ে, শহুরে মধ্যবিত্ত, গ্রামের মধ্যবিত্ত পড়ে। তার মানে সেকুলার যে শিক্ষিত জনগোষ্ঠী এবং আমাদের ইসলামী শিক্ষায় যে শিক্ষিত জনগোষ্ঠী, তারা যখন ঐক্যবদ্ধ হবে, এই তরুণেরা যখন ঐক্যবদ্ধ হবে, তখন এই ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার উড়ে যাবে। আমি আপনাকে বললাম, কাজে পৃথিবীর ইতিহাসেও দেখা গেছে যখনই তরুণরা ঐক্যবদ্ধ হয়েছে তখন কোনো ফ্যাসিবাদী শক্তি তার সামনে দাঁড়াতে পারেনি। কাজে আমি মনে করি যে হেফাজতের এই আন্দোলনের মাধ্যমে আমরা সেরকমই একটি আশার ইঙ্গিত পাচ্ছি। হয়তো আমাদের জীবদ্দশাতেই আমরা বাংলাদেশকে আবার মুক্ত আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ মুক্ত দেখতে পাবো এবং আমাদের জীবদ্দশাতে তো বটেই, এবং খুব অল্প সময়ের মধ্যেই দেখতে পাবো ইনশাল্লাহ। আপনি তো আমার থেকে অনেক ছোট, কাজে আপনার জীবদ্দশা অনেক দেরি আছে। ফ্যাসিবাদের এই যে দুঃশাসন, এটা বাংলাদেশের মানুষ এত লম্বা সময় আর সহ্য করার মতো অবস্থায় সম্ভবত নেই। তো এই যে সংবাদটি নিয়ে আমরা কথা বলছিলাম, আপনার পত্রিকার সংবাদ লিড নিউজ, যে আওয়ামী লীগের সিদ্ধান্তে রাষ্ট্রীয়ভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আচ্ছা, এটা একটা আপনাদেরকে একটা আইনের দিকটা আমি একটু বোঝাই। এই ধরনের পুলিশি হত্যাকাণ্ড দুই রকম হতে পারে। একটা হচ্ছে যে পুলিশের অফিসার কর্মকর্তা, যেমন ধরুন প্রদীপের মতো কর্মকর্তা, সে নিজের ইচ্ছা মানুষ খুন করছে, তার নেশা হয়ে গেছে মানুষ খুন করা, যেটা আমার প্রদীপের ক্ষেত্রে মনে হতো যে তার নেশা হয়ে গেছে মানুষ খুন করা। কিংবা এখন জেলে আছে, আপনাদের মনে আছে যে নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসের আসামি লেফটেন্যান্ট কর্নেল কি যেন নাম ছিল, তা সে মায়ার মেয়ের জামাই, মায়া বলতে যে মন্ত্রী ছিল আওয়ামী লীগের, তার মেয়ের জামাই। তো সে নারায়ণগঞ্জের 7 হত্যার আসামি। তো সেই লেফটেন্যান্ট কর্নেল তারেক লেফটেন্যান্ট কর্নেল তারেক, তো তাকে আমি জেলখানায় দেখেছি। আমি যখন জেলে তখন আমি দেখেছি, আপনিও দেখে থাকতে পারেন, আমি জানি না ওই সময় আপনি দেখেছেন কিনা, তাকে আমি দেখেছি। সে কিন্তু সম্পূর্ণভাবে ড্রাগ অ্যাডিক্ট, আমি দেখেছি সে সম্পূর্ণভাবে ড্রাগ অ্যাডিক্ট এবং মনে হয়েছে অ্যাবনর্মাল। তার মানে আমার মনে হয়েছে সে একজন সাইকিক, একটা সাইকো। তো তার অভ্যাস দাঁড়িয়ে গেছিল এইভাবে মানুষ খুন করা। তো একইভাবে আপনি প্রদীপ দেখুন, 2 বছরের মধ্যে 200-র বেশি হত্যা করেছে, তাই না? তাহলে একটা দিক হলো এই ধরনের ব্যক্তিরা যখন হত্যাকাণ্ড করে তখন আপনি বিচার কার করবেন? এই ব্যক্তির বিচার করবেন, তাই না? আইনে, ফৌজদারি আইন অনুযায়ী এই ব্যক্তির হত্যা মামলার বিচার হবে এবং তাদের বিচারে সর্বোচ্চ সাজা, যেটা যে দেশে যেটা থাকবে সেই সর্বোচ্চ সাজা তার হবে। এটা গেল একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যদি রাষ্ট্র লাইসেন্স দিয়ে থাকে, যদি রাষ্ট্র এই গুম খুনের, এই বিচার বহির্ভূত হত্যার লাইসেন্স দিয়ে থাকে, তখন বিচারটা কি? তখন বিচারটা কিন্তু পৃথক। তখন বিচারটা হচ্ছে, তখন এই অপরাধকে বলা হবে মানবতা বিরোধী অপরাধ। আর মানবতা বিরোধী অপরাধ যখন হবে তখন এটা আন্তর্জাতিক আইনে শাস্তিযোগ্য অপরাধ। এবং এই অপরাধের জন্য তখন যারা ভিকটিম তারা, আপনারা জানেন যে আইসিসির একটা আদালত আছে, যে আদালতে খায়রুল হকের মতো একটা দুর্নীতিপরায়ণ বিবেকহীন মানুষকে হাসিনা নমিনেশন দিয়েছিল, কিন্তু মানবাধিকার কর্মীদের প্রতিবাদের মুখে সেই নমিনেশন হাসিনাকে উইথড্র করতে হয়েছে। আমার পত্রিকাতেই সেই নিউজ এসেছিল। তো সেই যে আইসিসি যেটা আছে, সেই আইসিসিতে তখন কিন্তু রাষ্ট্রের বিচার হবে বা রাষ্ট্র যারা চালায় তাদের বিচার হবে। যেমন অং সান সুচি, তার বিচার হচ্ছে রোহিঙ্গা গণহত্যা চালানোর জন্য। তো বাংলাদেশে আমাদের আজকে নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনগণের জানার জন্য গুরুত্বপূর্ণ, ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এবং ভিকটিমদের জন্য গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে
যে ভিকটিমরা এখন কিন্তু বুঝতে পারলেন এই নিউজের ফলে যে আসলে প্রদীপ বা লেফটেন্যান্ট কর্নেল সাইদ তারা ব্যক্তিগতভাবে হত্যা করছেন ঠিকই, কিন্তু পেছন থেকে নির্দেশদাতা হচ্ছেন শেখ হাসিনা নিজে, প্রধানমন্ত্রী নিজে নির্দেশদাতা, বর্তমান ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী। এবং সেটাই আমরা আজকে নিউজে আমরা দেখিয়েছি এবং প্রমাণ করেছি। সেটা একটা প্রমাণ হলো, শেখ হাসিনা কদিন আগে পার্লামেন্টে এক বক্তব্যে বলেছেন যে শুধু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলেই চলবে না, পুলিশের নিরাপত্তার দিকটাও দেখতে হবে, তারা যা করছে আমার নির্দেশেই করছে। তার মানে শেখ হাসিনা কথা বলেছেন কথা মতোই করছে, পুলিশ যা করছে কথা মতোই করছে। কার কথা মতো চলছে? আপনার আমার তো না। তার মানে কথা মতো মানে প্রধানমন্ত্রীর কথা মতো চলছে। তার মানে তিনি মেনে নিচ্ছেন যে পুলিশ যে হত্যাকাণ্ড চালাচ্ছে সেটা এই ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে, এটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। কাজেই যখন রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হয়ে যাবে, এবং পরবর্তীতে আমরা কি দেখলাম, আমির হোসেন আমও শুধু যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার তাই নয়, তিনি সাবেক মন্ত্রী। আর তৃতীয়ত তিনি, আপনারা জানেন যে সম্ভবত 14 দলের সমন্বয়ক। এর আগে যেটা নাসিম সাহেব ছিলেন, নাসিম সাহেব মারা যাওয়ার পরে আমির হোসেন আমও 14 দলের সমন্বয়ক, এবং 14 দলের সরকার কিন্তু ক্ষমতায়, আপনাদের মনে রাখতে হবে। তাহলে 14 দলের সমন্বয়ক যে কথাটি বলেন সেই কথাটি আমাদের ধরে নিতে হবে, ধরে না শুধু আইনগতভাবে সিদ্ধ যে তিনি সরকারের পক্ষে কথা বলছেন। তো সরকারের হয়ে তিনি কি বলেছেন যে যে কোনো রাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যা চলতেই পারে। কেন চলতে পারে? তার যুক্তিটা হলো যে এক ব্যক্তি যদি 1 লক্ষ লোকের মৃত্যুর কারণ হয় তাহলে তাকে হত্যা করা রাষ্ট্রের দায়িত্ব। তার মানে আমির হোসেন আহমদ ধরেই নিচ্ছেন, এবং তিনি বলেছেন যে এদেরকে এইভাবে হত্যা না করলে মৌলবাদ ধ্বংস হবে না, তথাকথিত মাদক যাবে না, এটার পথ হচ্ছে বিচার বহির্ভূত হত্যা করা। তার মানে 14 দলের যিনি প্রধান সমন্বয়ক তিনি পাবলিকলি ডয়চে ভেলের সাথে সাক্ষাৎকারে তিনি বলে দিলেন যে হ্যাঁ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এবং সেটা আওয়ামী লীগের নির্দেশে হচ্ছে, সরকারের নির্দেশে হচ্ছে। শেখ হাসিনা পার্লামেন্টে বললেন যা কিছু হচ্ছে তার কথা মতো হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যত বিচার বহির্ভূত হত্যা এই সরকারের আমলে হয়েছে, যত গুম খুন হয়েছে এই সরকারের আমলে, সবগুলোর জন্য দায় নিতে হবে বর্তমান ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী এবং তার সমস্ত মন্ত্রীবর্গকে, এবং এর সঙ্গে আইজি, পুলিশ, আর্মির, সেনাবাহিনী প্রধান, এরা তো আছেনই। এরা সকলে মিলে এদেরকে দায় নিতে হবে। এবং আজকে যেমন করে অং সান সুচির বিচার হচ্ছে আইসিসিতে, যদি ভিকটিমরা তাদের পক্ষে কাগজপত্র ঠিক রাখতে পারেন এবং আইসিসির কাছে তারা নালিশ করেন এই সরকারের বিরুদ্ধে, তাহলে আমি খুব আশাবাদী, আমি আস্থা পাচ্ছি যে এই সরকারেরও আইসিসিতে, আন্তর্জাতিক আদালতে মানবতা বিরোধী অপরাধের কারণে বিচার হওয়া সম্ভব। আমাদের আজকের নিউজটা এই জন্য গুরুত্বপূর্ণ যে একটি সংবাদপত্রে আজ পর্যন্ত এভাবে সরাসরি কোথাও লেখা হয়নি। বাংলাদেশেও ঘুরিয়ে পেঁচিয়ে যখন মিডিয়াতে লেখে তখন ব্যক্তির উপরে দোষ চাপায়। যেমন আপনারা ব্যক্তি প্রদীপের উপরে দোষ চাপাচ্ছেন, বা ব্যক্তি তারেকের উপরে দোষ চাপাচ্ছেন, বা পুলিশের আইজি কি বলে, আর্মি চিফ কি বলেন যে ব্যক্তির দায় সংগঠন নেবে না। এটা কিন্তু খুব প্রচলিত বক্তব্য বাংলাদেশে, যে ব্যক্তির দায় আমরা নেব না। কিন্তু ব্যাপারটা তা না, ব্যক্তির না। শেখ হাসিনা তার বক্তব্যের মাধ্যমে এবং আমির হোসেন আমু তার ইন্টারভিউয়ের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন এটা ব্যক্তির দায় না, এটা এই সরকারের দায়। সুতরাং এই সরকারের বিচার হতে হবে, এর সময়ের ব্যাপার মাত্র। অবশ্যই ইনশাল্লাহ এই সরকারের বিচার। অবশ্যই সকল হত্যাকাণ্ডের গুম খুনের বিচার হতে হবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হতে হবে, যেমন আপনি বললেন না মাহমুদ ভাই। আপনার পত্রিকার আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, আমি আসলে গত 1 সপ্তাহ ধরে আপনার পত্রিকা স্ক্যান করছি যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি। একটি হচ্ছে তিতাস গ্যাস। আপনি জানেন যে নারায়ণগঞ্জের ট্র্যাজেডিতে 33 জন মুসলিম মারা গেছে, আরো একজন বেড়েছে আজকে মৃত্যুর হার। কিন্তু মন্ত্রী এবং সচিবের হস্তক্ষেপে রিমান্ড ও আলটিমেটাম শেষ হওয়ার আগেই তিতাসের 8 কর্মকর্তা কর্মচারীকে জামিন দিয়ে দেওয়া হয়েছে, রিমান্ড শেষ হওয়ার আগেই। অর্থাৎ এই এক তুগলকি দেশ মাহমুদ ভাই। 34 জন মানুষ মারা গেল, তিতাস তার দায় নিল না। আগে থেকে বলা হলো 50,000 টাকা চেয়েছিল তারা, বলা হচ্ছে মসজিদ অবৈধ। তো কি আপনার এই নিউজটা যদি আপনি একটু আমাদেরকে বিশ্লেষণ করেন। না, এই নিউজের দুটো অংশ আছে। একটা তো হচ্ছে যে আপনি যেটা বললেন অত্যন্ত মর্মান্তিক, যে 34 জন মুসল্লি মারা গেছেন নামাজরত অবস্থায় একটি 90% মুসলমানের দেশে। এর থেকে মর্মান্তিক আর কি হতে পারে? এবং এটা এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দুর্ভাগ্যবশত
বাংলাদেশে সেই ধরনের প্রতিবাদ আমি দেখতে পাইনি। কেন পাইনি সেটার জন্য নানা লম্বা সময় দরকার, আলোচনা করা যেতে পারে। এবং এত বড় একটি অপরাধ সংগঠনের পরে দেখা যাচ্ছে যে তিতাস গ্যাসের যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, আপনি যেটা বললেন রিমান্ড চলাকালীন তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এখানে কনক, আমি জানি না আপনি রিমান্ডে ছিলেন কিনা, আমি 39 দিন রিমান্ডে ছিলাম। 39 দিন রিমান্ডে ছিলাম, আপনি 5 দিন, আমি 39 দিন ছিলাম। এই ডিবি অফিসে ছিলাম, যে ডিবি অফিসের সামনে কালকে নূরের বউ কানতে কানতে বলেছে যে দয়া করে গুম করবেন না, সেই ডিবি অফিসে আমি 39 দিন রিমান্ডে ছিলাম। সেই ডিবি অফিসের সামনের রাস্তায় সারা রাত আমার মা এবং স্ত্রী ওই অন্ধকারের মধ্যে বসে থেকেছেন এবং মশার কামড় খেয়েছিল ওখানে বসে বসে, যাতে তারা তো জানতেন না যে আমার কি অবস্থা। তো এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তো আমি গেছি এই ডিবি অফিসে। তো সেই ডিবি অফিসে আমি যখন রিমান্ডে ছিলাম তখন আপনাদেরকে একটা ঘটনা বলি। আমার স্ত্রী তখন রিমান্ড বাতিলের আবেদন করলেন, জামিনের আবেদন না কিন্তু, এবং আবেদন করলেন হাইকোর্টে, আবেদন করলেন যে ওনার রিমান্ডের কোনো যুক্তি নাই কাজে, এবং রিমান্ড অনেকদিন হয়ে গেছে, রিমান্ড বাতিল করা। সেখানে সরকার পক্ষ বলল, এটা শুনলে খুব মজা পাবেন বাংলাদেশের আইনে, যে আমার স্ত্রী নাকি সংক্ষুব্ধ নন, মানে তিনি নাকি এই মামলা করার জন্য উপযুক্ত ব্যক্তি নন। আমি রিমান্ডে, তো আমার স্ত্রী যদি সংক্ষুব্ধ না হন, আমার মা যদি সংক্ষুব্ধ না হন, এবং তারা যদি মামলা করতে না পারেন, তো মামলা কে করবে? আমি করব, জেলে থেকে মামলা করব আমি সংক্ষুব্ধ। এই কথা বলে তারা বলল না, রিমান্ড শেষ হওয়ার আগে কোন রকম রিমান্ড বাতিলও করা যাবে না, জামিনের প্রশ্নও আসে না। এবং আপনি বোধহয় জানেন যে রিমান্ড শেষ হওয়া পর্যন্ত উকিলরা যদি কোনো জামিনের আবেদন নিয়ে যায় কোর্টে, সেটা নিচের কোর্টেই হোক অথবা উপরের কোর্টেই হোক, আদালত কি বলে জানেন? যে রিমান্ড শেষ হলে আসবে। তার মানে রিমান্ডের মধ্যে আপনার জামিনের কোনো সুযোগই নেই। অথচ 34 জন মুসল্লি নির্মম ভাবে নিহত হলেন। সেটা অ্যাক্সিডেন্টালি নিহত হন, অন্যভাবে নিহত হন, আমি জানি না, কিন্তু সেখানে একটা অভিযোগ উঠেছে। অভিযোগ কি? যে এখানে বেআইনি গ্যাস লাইন ছিল এবং এই গ্যাস লাইন থেকে গ্যাস লিক করছিল, এবং এই লিক সারানোর জন্য তিতাস গ্যাসকে বলা হয়েছে। বলা হওয়ার পরে তারা 50,000 টাকা ঘুষ চেয়েছিল, সেই ঘুষ দেয়া হয়নি বলে এটা সারানো হয়নি, অ্যাক্সিডেন্ট হয়েছে। যদি আপনি অ্যাক্সিডেন্টই ধরেন, এটাকে 34 জন ব্যক্তি মারা গেছেন। আর আমি এটাকে অ্যাক্সিডেন্ট না বলে আমি বলবো যে এটা এক ধরনের হত্যাকাণ্ড। আপনি জানেন যে মার্ডার বাই নেগলিজেন্স, আমার কথাটা একটু খেয়াল করবেন, আমি বলছি মার্ডার বাই নেগলিজেন্স। তো এখানে তিতাস গ্যাস নেগলিজেন্স দেখিয়েছে এবং নেগলিজেন্সের কারণে 34 জন লোক মারা গেছে। সেক্ষেত্রে কিন্তু এখানে মার্ডার চার্জ আসে, মার্ডার বাই নেগলিজেন্সের একটা আইন আছে কিন্তু। তো সেক্ষেত্রে যাদেরকে আপনি রিমান্ডে নিয়ে গেলেন তাদের কাছ থেকে আপনি শুনবেন যে আসলে কি অভিযোগ সত্য যে তারা 50,000 টাকা ঘুষ চেয়েছিল, এটা কি সত্য যে ওখানে গ্যাস লিক হচ্ছিল এবং তারা এটা সারায়নি সময় মতো। এটা না করে আপনি একদিনও পার হয়নি, মন্ত্রী সচিব আগের দিন বলেছেন যে আমরা দায়িত্ব দিলাম তাদেরকে ছাড়ানো, পরের দিন আদালত ছেড়ে দিল। আদালত কার কথায় চলে? মন্ত্রী সচিবের কথায় চলে। তার মানে কথা হচ্ছে যে বিচার বিভাগ কিছু নেই, সবকিছুই অ্যাডমিনিস্ট্রেশনের হাতে আছে আর কি, মানে প্রশাসন দ্বারা পরিচালিত। তো এই অবস্থায় আমরা যদি এই সরকারের পরিবর্তন না করতে পারি, তাহলে এইভাবে মানুষ মরতেই থাকবে এদেশে, এবং এইভাবে বিচারহীনতার সংস্কৃতি এই দেশে চলতেই থাকবে। আমরা কোথাও কোনো বিচার পাবো না। মহোদয়, আরেকটি সংবাদ আপনি গুরুত্ব দিয়ে করেছেন, কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকায় আমি এই সংবাদটি পাইনি। সেটি হচ্ছে গণস্বাস্থ্যের ডাক্তার বিজন কুমার শীল, তিনি কাজের অনুমতি না থাকায় বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। কত দুর্ভাগ্যজনক একটি বিষয় আমাদের জন্য। গণস্বাস্থ্যের কিটের অনুমতি তো সরকার দিলই না ব্যবসায়িক চোদ্দের সুবিধার জন্য। উপরন্তু বিজন কুমার শীল, যিনি স্বেচ্ছায় এসে এই কাজটি করছিলেন, যিনি সিঙ্গাপুর সিভিল সার্ভিসে কাজ করার জন্য বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন, সেই ভদ্রলোককে যথাযথ সম্মানও দেখানো হলো না, তাকে কাজ করার সুযোগও দেওয়া হলো না। আমরা কোন দেশে আছি? এটাই, এটা আর একটা জিনিস বলার বিষয় আছে যে তাকে কি কারণে দেওয়া হলো না। বলা হলো যে তার কাজ করার অনুমতি নেই। অনুমতি কে দেয় জানেন? যেখানে একসময় আমি দায়িত্বপ্রাপ্ত ছিলাম, অনুমতি দেওয়ার প্রতিষ্ঠান হচ্ছে বিনিয়োগ বোর্ড। এখন বিনিয়োগ বোর্ড নেই, বাট বিনিয়োগ বোর্ড মার্চ করে প্রাইভেটাইজেশন কমিশনের সাথে মার্চ করে একটা বানানো হয়েছে, একটা অফিস বানানো হয়েছে। তাদের দায়িত্ব হচ্ছে এই
ওয়ার্ক পারমিট দেয়া, যেটাকে আমরা ওয়ার্ক পারমিট বলি। তো এই বিজন কুমার শীল, আমি দেখছিলাম ওই ভদ্রলোকের ক্যারিয়ার পড়ছিলাম, যে অত্যন্ত উজ্জ্বল ক্যারিয়ার তার, এবং তিনি বাংলাদেশে একটা খুবই